নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। জোসেফ ফ্রান্সিসকো মলিনা তিনি কি ড্র স্পেশালিস্ট? এখন সেই কথাটাই কিন্তু উঠছে। 2016 সালে এটিকের হয়ে এটিকে চ্যাম্পিয়ন করেছিলেন জোসে মলিনা, বাট সেই মরশুম কিন্তু 17টা ম্যাচের মধ্যে 10টা ম্যাচ ড্র করেছিলেন। এবং এই মরশুমের কথা বললেও এখনো পর্যন্ত এয়ারফোর্স ম্যাচ, যেটাকে আমরা বাদ দিতেই পারি, বাকি তারপরে সবকটা ম্যাচ আইএসএল টিমের এগেনস্টে বা এসিএলে সব ড্রপ। তো সেই জায়গাতে দাঁড়িয়ে জোসে মলিনা কি ড্র স্পেশালিস্ট, সেই নিয়েই কথা হচ্ছে। তো জোসে মলিনার ট্যাকটিক্স নিয়ে আমরা কথা বলবো, কালকের ম্যাচ নিয়ে কথা বলবো। তো দেখো, সত্যি কথা বলতে কি, কালকের ম্যাচ থেকে রাত্রে রীতিমতো ফ্রাস্ট্রেটেড ছিলাম এবং খেলা দেখে অ্যাকচুয়ালি মাথা ধরে গেছিলো, সত্যি বলছি। তো রাত্রে আর ভিডিও বানাতে ইচ্ছা হয়নি। তো আজকে সকালে অনেকটা শান্তভাবে অ্যানালিসিস করা যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে ভাই মোহনবাগানের তো খেলা দেখলাম, তারপর রাত্রে ট্র্যাক্টর এবং আলো আখড়ার খেলা দেখলাম। এবং সেখানে আলো আখড়া অবশ্যই খারাপ খেলেনি, কিন্তু তারপরও ট্র্যাক্টর তাদেরকে 3-0 হারিয়ে দিয়ে গেছে। এই ট্র্যাক্টরের এগেনস্টেই মোহনবাগানকে খেলতে হবে পরের ম্যাচ। চ্যালেঞ্জ ভীষণ কঠিন। একমাত্র রাফসান ম্যাচটাই সব থেকে ভালো ম্যাচ ছিল, তাও নিজেদের ঘরের মাঠে, যেখান থেকে 3টে পয়েন্ট ইজিলি তুলে নেওয়া যেত। এবং কালকে রাফসান ভালো ফুটবল খেলেনি, রাফসানকে হারানো যেত। যতটা কঠিন রাফসান হতে পারে বলে মনে হয়েছিল, তার থেকে রাফসান অনেক সহজ ছিল। এবং অ্যাকচুয়ালি সেই ম্যাচটা ড্র করার পরেও জোসে মলিনা প্রেস কনফারেন্সে বলছে, দলের খেলায় আমি খুশি, দলের খেলা ভালো লেগেছে, দল গোল কনসিড করেনি, এটা সব থেকে ভালো ব্যাপার, এই ড্রটা ভালো রেজাল্ট। বাট আমি জানি না ভাই, আমি খুশি হতে পারিনি। অ্যাকচুয়ালি প্রথম 45 মিনিট রীতিমতো ফ্রাস্ট্রেটেড ফুটবল হয়েছে। একমাত্র শেষের 15-20 মিনিট মোহনবাগান হয়তো ঠিকঠাক ফুটবল খেলেছে, যেখানে চান্স ক্রিয়েট হয়েছিল, চান্স মিস হয়েছে, তবে সেগুলো হয়েছিল কিন্তু গ্রেগ স্টুয়ার্টের মতো একটা ক্রিয়েটিভ প্লেয়ারকে নিয়ে আসার পর। তো সেই সব নিয়েই আমি কথা বলবো। তো প্রথমে যদি জোসে মলিনাকে ড্র স্পেশালিস্ট সেই নিয়ে কথা বলা যায়, তো দেখো অ্যাকচুয়ালি কালকের ম্যাচটা দেখে মনে হলো ড্র করার জন্যই খেলেছে। এবং এর আগে যখন এটিকের কোচ ছিল 2016 সালে, তখনও মনে হতো যে ড্র করার জন্যই বেশিরভাগ সময় দেখছে, যেখানে কিন্তু জুয়ান ব্যালেনকোসো বলে একটা স্ট্রাইকার ছিল, যে গোলফল করতে পারতো না, হিউম পোস্তিগার মতো প্লেয়ারকে বসিয়ে তাকে খেলাতো। ফ্রাস্ট্রেটিং লাগতো সেই সময় মলিনাকে কিছুটা, বাট লাস্ট অব্দি চ্যাম্পিয়ন করে দিয়েছিল। সেমিফাইনালে একটা টিম, যে টিমটা জিতেছিল, তার পরের ম্যাচে সেকেন্ড লেগে সেমিফাইনালে ফার্স্ট লেগে মলিনা যে দলটাকে নামিয়ে ম্যাচ জিতেছিল মুম্বাইয়ের এগেনস্টে, সেই দলটা পুরো চেঞ্জ করে প্রায় 80%-90% চেঞ্জ করে দিয়েছিল, করে টিমকে ফাইনালে নিয়ে গেছিল। তো সেই সব করে বলা হচ্ছিল সেই সময় মাস্টার স্ট্রোক, এবং যেতে যেতে মলিনা কিছুটা নাম কামিয়ে নিয়ে গেছিল। বাট লিগ স্টেজে মলিনার কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন উঠেছিল, এবং সেই সময় অ্যাকচুয়ালি ড্রয়ের জন্য মলিনা দেখতো। তবে এই বছর মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর দেখো, পার্সোনালি আমার মনে হলো যে কালকের ম্যাচটাই ড্রয়ের জন্য খেলেছে। তার আগের ম্যাচগুলোই অ্যাটাকিং লাইন আপ নামিয়েছিল, জেতার জন্য খেলছিল, বাট লাস্টের দিকে ডিফেন্স গোল কনসিড করে ম্যাচগুলো ড্র হচ্ছিল। তবে হ্যাঁ, ড্রয়ের জন্য এর আগের ম্যাচগুলো খেলেছে মনে হয়নি, বাট কালকের ম্যাচটা অ্যাকচুয়ালি মনে হয়েছে ড্রয়ের জন্য খেলেছে। এবার কালকের ম্যাচের যদি আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, কীরকম একটা স্ট্র্যাটেজি লাগলো? প্রথমত প্লেয়ারদের নিয়ে কথা বলার আগে কোচের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা দরকার। এবার অনেকে বলতেই পারো, প্লেয়াররাও তো গোল মিস করেছে, কোচ কী করবে? পয়েন্ট আছে, বাট যে টিমটা মোহনবাগান কোচ পেয়েছে, সেই টিমটাকে যেভাবে খেলাচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে। যেমন কালকে মোহনবাগান অ্যাকচুয়ালি কোন ছকে দল নামিয়েছিল? যখন আর কি প্লেইং 11 দেখলাম, মনে হচ্ছিল 4-3-3 হতে পারে। তবে যখন খেলা শুরু হলো, মনে হলো কি 4-4-2 খেলছে, নাকি 3 ডিফেন্স খেলছে। আমি তো ভাই এখনও বুঝতে পারলাম না, হয়তো মলিনাই সেটা ভালো এক্সপ্লেন করতে পারবে। যদি দেখো যে 4 ডিফেন্সই মোটামুটি গেছিলো, মনে হচ্ছিল সুভাশিস লেফট ব্যাক, দীপেন্দু আলড্রেড দুজন সেন্টার ব্যাক, রাইট ব্যাক আশিস রাই। তবে যখন খেলা শুরু হলো, সুভাশিস বোস কিন্তু অনেক অ্যাডভান্স খেলছিল, অনেক বেশি ওভারল্যাপে যাচ্ছিল, বাট আশিস রাই যদি রাইট ব্যাকে খেলে, সে কিন্তু ওভারল্যাপে যাচ্ছিল না। তাহলে কি সেটা 3 ডিফেন্স ছিল সুভাশিস বোসকে লেফট উইং ব্যাক খেলিয়ে? কে জানে। তবে যদি আবার উপরের দিকের প্লেয়ারদের পজিশন দেখো, শাহাল কিন্তু সেন্ট্রালি খেলেনি, শাহালকে বেশিরভাগ সময়টা আমরা বাঁ দিকে খেলতে দেখলাম। এবার একটা জিনিস যারা ইন্ডিয়ান ফুটবল দেখছে, তারা সবাই জানে যে শাহাল আব্দুল সমাদ তার সেরা খেলাটা যখন তাকে সেন্ট্রালি খেলানো হয়, যখন সে মাঝখান থেকে খেলে তখন আসে, যেটা লাস্ট ইয়ার জোয়ান ফেরান্দো করেছে, তারপর হাবাস করেছে। শাহাল কিন্তু নিজের সেরা খেলাটা মোটামুটি খেলেছে। তবে তার আগে কেরালাতে কিন্তু অনেকটা সময় শাহালকে উইংয়ের দিকে ইউজ করা হয়েছে, ইভান ভুকমানোভিচ করেছে, এবং সেই জায়গাতে কিন্তু শাহালের সেরা খেলা আসেনি। তো সেখানে তারপরও মলিনা কিন্তু দলের দায়িত্ব নিয়ে শাহালকে লেফট সাইডে খেলাচ্ছে। আগের দিন মুম্বাইয়ের এগেনস্টেও দেখলাম যে বোধহয় শাহালকে শেষের দিকে কিছুক্ষণ বাঁ দিকটাই খেলাচ্ছিল, এবং কালকে তো শুরু থেকেই শাহালকে বেশিরভাগ সময়টা আমরা বাঁ দিকেই খেলতে দেখলাম। ফলে কিন্তু শাহালের এফেক্টিভনেস কমে গেছিলো। ফার্স্ট হাফে একদমই শাহাল ইনভলভ হতে পারেনি, সেকেন্ড হাফে কিছুটা মাঝখানের দিকে ঢুকে ইনভলভ হবার চেষ্টা করছিল, সেই সময় মলিনা তাকে তুলে নিল। তবে যে প্লেয়ারটাকে নামানোর দরকার ছিল, তাকে নামানো হলো 70 মিনিট 72 মিনিট সেই সময় গিয়ে।
সেই প্লেয়ারটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। ঠিক আছে, তুমি একটা প্লেয়ারকে বেঞ্চে রাখতে চাইছো, পরবর্তীকালে যখন অপোনেন্ট টিম হাঁপিয়ে যাবে সেই সময় সেই প্লেয়ারটাকে নিয়ে এসে ম্যাচের মধ্যে ইম্প্যাক্ট ফেলাতে চাইছো, একটা স্ট্র্যাটেজি হতে পারে। তবে তা বলে যেখানে টিম প্রথম 45 মিনিট কিছুই ক্রিয়েট করেনি, প্রথম 45 মিনিট হরিবেল ফুটবল খেলেছে, চোখে দেখা যায় না এমন ফুটবল হয়েছে, এবং সেখানে মনে করা হচ্ছিল যে হাফ টাইমের পরেই সেই চেঞ্জগুলো আমরা দেখতে পাবো, বাট সেই চেঞ্জগুলো হলো অনেক লেটে। গ্রেগ স্টুয়ার্টকে তো আমার মনে হয় 50-55 মিনিটের মতো সময়ে নামিয়ে দেওয়া যেত। মনভীর সিং, ভাই খেলা দেখেছো মনভীর সিং কি করেছে? মানে মনভীর সিংকে নিয়ে তো কথাবার্তা হচ্ছে না, কতগুলো মিসপাস করেছে দেখেছো? 10 থেকে 12টা মিসপাস করেছে, বল ধরছে মিসপাস করছে, বল ধরছে মিসপাস করছে। একটা ন্যাশনাল টিমের প্লেয়ার এতটা কনসিস্টেন্টলি কি করে মিসপাস করতে পারে আমার আইডিয়া নেই। হয়তো দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসিও, কামিংস গোল মিস করেছে, সেই নিয়ে অনেক কথা হবে। মনভীরের মিসপাস দেখে ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে। সেই মনভীরকে তুলে অনেক আগেই কিন্তু তোমার গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ারকে নিয়ে আসা যেত, যেটা করতে অনেকটা লেট করেছে মলিনা, এবং যখন থেকে গ্রেগ স্টুয়ার্ট এসেছে কিন্তু চান্স ক্রিয়েট হতে শুরু করেছে। ইভেন কামিংস বা দিমিত্রি পেত্রাতোস, তাদের স্পিডও পরের দিকে অনেক কমে গেছিলো, সেখানে কিন্তু তাদেরকেও কাউকে সাবস্টিটিউট করা যেতে পারতো, বাট সেখানে মলিনা তাদেরকে লাস্ট অব্দি কন্টিনিউ করেছে। ফলে স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন থাকছে। প্রথমত ফার্স্ট 11 নামানো, তারপর গেম রিডিং, সব কিছু নিয়ে প্রশ্ন থাকছে। আপুইয়ার মতো প্লেয়ার হয়তো এই টাইপের ম্যাচে স্টার্ট করতে পারতো, যদিও দীপক তাংড়ি, দেখো দীপক তাংড়িকে স্টার্ট করিয়েছিল, দীপক কিন্তু নিজের ডিফেন্সিভ দিকটা সামলে দিয়েছে, অ্যাজ এ সিডিএম অপোনেন্টের খেলা ভাঙার কাজটা করেছে। তবে দীপক তাংড়ি এতদিন হয়ে গেল, একটু ফরওয়ার্ড পাস দেওয়া শিখতে হবে। তুমি বল পেলে শুধুমাত্র ব্যাক পাসই করবে বা পাসের প্লেয়ারটাকে দেবে, সামনের দিকে বল খেলাতে পারবে না, এই জিনিসটা দীপক তাংড়িকে শিখতে হবে। বাকি কিন্তু তাংড়ি অপোনেন্টের খেলা ভাঙার কাজটা ভালোই করেছে, এবং তার সঙ্গে সঙ্গে আমার দীপেন্দুকে বেশ ভালো লেগেছে। দীপেন্দু যথেষ্ট ইমপ্রেসিভ ছিল, এবং যে হলুদ কার্ডটা দিল সেটাও তো বল জিতেছিল, কেন হলুদ কার্ড দিল জানি না, বাট ওভারঅল কিন্তু দীপেন্দুকে সব থেকে আমার ভালো লেগেছে কালকের ম্যাচে। শুভাশিস বোস, তার রোলটাই অ্যাকচুয়ালি ক্লিয়ার ছিল না যে সে ডিফেন্স করবে নাকি অ্যাটাকের দিকে উঠবে। শুভাশিস বোসের রোলটা ভাই আমার সত্যি ক্লিয়ার হলো না, এবং এমনি লাস্টের দিকে শুভাশিস বোস কিছুটা ক্লান্ত হয়ে পড়ে কালকে তো কন্টিনিউই করতে পারলো না, লাস্টের দিকে গিয়ে এত ওঠানামা করিয়েছে। ফলে কিন্তু একটুখানি মনে হচ্ছে যেন কেমন জটিল স্ট্র্যাটেজিতে খেলাচ্ছে। মোহনবাগানের যে টিম আছে, এই টিমটাকে একটা সিম্পল ফরমেশনে যদি খেলায় অনেক ভালো খেলবে, এতটা জটিল কেন করছে ব্যাপার স্যাপার আমি বুঝতে পারছি না। জোসেফ ফ্রান্সিসকো মলিনা বহুত জটিল স্ট্র্যাটেজিতে খেলাচ্ছে। আমার মনে হয় প্লেয়ারদের নিজেদেরও স্ট্র্যাটেজি বুঝতে অসুবিধা হচ্ছে, যে অ্যাকচুয়ালি কার রোলটা কী, কে কিভাবে খেলবে, সেই রোলটা প্লেয়াররা বুঝতে পারছে না। আর বাকি প্লেয়ারদের ব্যাপারে কথা বললে প্লেয়াররা তো হতাশ করেইছে। প্রথমে আমি মনভীরের কথা বলবো, এত মিসপাস দেখেছি কি বলবো। তার সঙ্গে সঙ্গে লিস্টন কোলাসের মতো প্লেয়ার যেভাবে মিস করলো, তো ন্যাশনাল টিমের প্লেয়ার হয়ে কোটি কোটি টাকা তুমি স্যালারি পাচ্ছ, যদি ঠিকঠাক পাস না দিতে পারো, ঠিকঠাক ফিনিশ না করতে পারো, ম্যাচ কিভাবে জিতবে? এবং তার সঙ্গে দুই অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, দুজনে সহজ গোল মিস করেছে। সব থেকে সহজ সুযোগ কিন্তু এই দুজনের কাছে এসেছিল, দুজনেই কিন্তু 1v1 গোলকিপারের সঙ্গে মিস করেছে। কামিংসের স্পিডটা তো দেখার মতো ছিল, মানে এত আস্তে আস্তে গেল যে মানে পেছন থেকে তোমার ডিফেন্ডার এসে ক্লোজ ডাউন করে নিল, তারপর কীরকম একটা ফিনিশ করতে গেল কিছু বুঝলাম না। কামিংসকে ম্যাচের মধ্যে পাওয়াও যায়নি সেভাবে, বল সাপ্লাইও যে খুব বেশি পেয়েছে সেটা বলাও ভুল হবে। উল্টো দিকে দিমিত্রির কথা বললে, দেখো দিমিত্রিকে নিয়ে কথা হচ্ছে যে দিমিত্রি পেত্রাতোস ভালো খেলতে পারছে না, এটা সত্যি কথা যে পেত্রাতোসকে আমরা যে ছন্দে দেখে থাকি সেই ছন্দে পাওয়া যাচ্ছে না। তবে পেত্রাতোসের মধ্যে কিন্তু চেষ্টা আছে, ক্রিটিসাইজ করে লাভ নেই, প্লেয়ারের খারাপ সময় আসতেই পারে, সেই জায়গাতে দিমিত্রি পেত্রাতোস কিন্তু অন্যতম একটা বড় কারণ মোহনবাগান ACL 2-তে খেলছে। তবে হ্যাঁ, পেত্রাতোস লেট প্রিসিজন জয়েন করেছে, এবং সবসময় হয়তো ফ্রি কিক বা কর্নারগুলো ভালো নিতেও পারছিল না। যখন থেকে গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার এসেছে, দায়িত্বটা হয়তো তার উপর ছাড়া উচিত ছিল। পেত্রাতোস কিছুটা স্ট্রাগল করছে, হতে পারে যে প্রিসিজন লেট জয়েন করার একটা ফল, বাট হ্যাঁ পেত্রাতোস একটু স্ট্রাগল করলেও বিশ্বাস আছে তার মধ্যে যেরকম সে কমিটমেন্ট দেখায় মাঠের মধ্যে, সে ফিরবে। এবং নিজের সেরা ছন্দে না থাকার পরেও কিন্তু দেখবে যে পেত্রাতোস কিন্তু কালকে ডিফেন্সে পর্যন্ত গিয়ে সাহায্য করার চেষ্টা করেছে, কমিটমেন্ট তো দেখিয়েছে। তবে আমার যেটা পার্সোনালি মনে হয় যে মলিনা যদি একটু সাহসী হতে পারতো, 55-60 মিনিটের মধ্যে যদি আপুইয়া বা গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ারকে আমরা দেখতাম, কালকের ম্যাচ থেকে মোহনবাগান 3টে পয়েন্ট নিয়ে তারপরও আসতে পারতো, অত বাজে ফুটবল ফার্স্ট হাফে খেলার পরও। তবে দেখো, ফুটবলটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এন্টারটেনমেন্টের জায়গা। ড্র হলেও যদি ফুটবল দেখে মানুষ খুশি হয় হয়তো এতটা কষ্ট হয় না, বাট কালকে মোহনবাগান যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলটা কোনো মতেই খুশি করার মতো ছিল না, ফ্রাস্ট্রেটিং ফুটবল ছিল, এবং তার সঙ্গে সঙ্গে রেজাল্টটাও ফ্রাস্ট্রেটিং। তবে দেখা যাক পরবর্তীকালে ম্যাকলারেন বা আশিক কুরনিয়ানের মতো প্লেয়ার ফিরলে এই খেলার কোনো চেঞ্জ হয় কি না। এক্ষুনি স্যাক মলিনা, গো ব্যাক মলিনা সেই সব জায়গায় যেতে চাইছি না। তবে
মলিনাকে কিন্তু নিজের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, একটু অতিরিক্ত জটিল স্ট্র্যাটেজিতে না গিয়ে সিম্পল স্ট্র্যাটেজি যেটা প্লেয়ারদের শ্যুট করবে সেইভাবে খেলালে হয়তো টিমটা অনেক অনেক বেটার করবে, কারণ ওভারঅল টিমটা ভালো টিমে কোয়ালিটি প্লেয়ার আছে, বাট কোচকে একটু হয়তো নিজের স্ট্র্যাটেজিতে চেঞ্জ করতে হবে। তোমাদের মতামত জানিও এই বিষয়ে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।